তো হ্যাঁ গাইস, কি অবস্থা সবার? দিস ইজ রাসেল, আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পূর্ণজন্ম, এই গল্পটির তৃতীয় ছোক গল্পের সিজন 2। আর এই গল্পটিতে আফরিনের রহস্য উদ্ঘাটন করা হবে, তাই গল্পটি বুঝতে হলে অবশ্যই আপনাকে গল্পটি সম্পূর্ণ শুনতে হবে। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক। সকালে ঘুম ভাঙলো মায়ের ডাকে, জিহাদ, তোর বাবার কবরে ফানি দিতে হবে, তাড়াতাড়ি উঠে কবরস্থানে যা, সূর্য উঠে যাবে। আমি ঘুম ঘুম চোখে মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম ভোর 5টা বাজে। দরফর করে উঠে বসলাম। আজ ব্ল্যাক ফ্রাইডে, মানে শুক্রবার। যদি কোনোভাবে মাসের 13 তারিখে পড়ে যায় তাহলে সেটাকে ফ্রাইডে দ্য 13 বা ব্ল্যাক ফ্রাইডে বলা হয়। আর এই ব্ল্যাক ফ্রাইডেতে সূর্য ওঠার আগেই আমার বাবার কবরে আমাকে ফানি ডালতে হবে। কেন এটা করতে হবে সেটার এক বড় রহস্য আছে। আমার নাম জিহাদ, সাধারণ একটা ছেলের মাঝে অসাধারণ আমি। আমার স্পেশাল একটা ক্ষমতা আছে, এটা বলার কারণ একটু পরেই জানা যাবে। লেখাপড়া করার মতো মাথা আল্লাহ আমাকে দেয়নি, আমার সব কিছু বলে যাওয়ার রোগ আছে। তাই বিন্দাস ঘোরাফেরা আর ফুর্তি করে জীবনের 21টা বছর পার করে দিয়েছি। আমি বিশ্বাস করি যারা অতীত ভুলে যেতে পারে তারা ভালো থাকে। তবে আমি দুইটা জিনিস কখনো বলতে পারবো না। এক হলো আমার বাবার মৃত্যু, যেটা আমার চোখের সামনেই হয়েছিল। আরেকটা হলো ব্ল্যাক ফ্রাইডে। এই দুইটা জিনিস আমার মনে দাগ কেটে আছে। আমি তাড়াতাড়ি উঠে একটা বালতিতে পানি নিয়ে কবরস্থানে রওনা হলাম। রাস্তাঘাটে তেমন মানুষের আনাগোনা নেই এই ভোর সকালে, শুধু মাঝে মাঝে ফজরের নামাজের কিছু মুসল্লি আসা যাওয়া করছে। অন্ধকার ভেদ করে আলোর রশ্মি ফুটতে চলছে আস্তে আস্তে। কবরস্থানটা আমাদের বাড়ি থেকে প্রায় 5 মিনিটের দূরত্ব, কিন্তু এই ব্ল্যাক ফ্রাইডেতে এই দূরত্ব হয়ে যায় প্রায় 5 ঘন্টার সমান। আমি হাঁটছি বালতি হাতে নিয়ে আপন মনে। পিছন থেকে কেউ কাঁপা কাঁপা গলায় ডাক দিল, জিহাদ, একটু পানি খাওয়াবে বাবা, আমি অনেক তৃষ্ণার্ত। আমি পিছনে না তাকিয়ে একটু মুচকি হেসে বললাম, আপনারা জানেন আমি পিছনে তাকাবো না, তাহলে কেন আমাকে শুধু শুধু বিরক্ত করার চেষ্টা করেন প্রতি ব্ল্যাক ফ্রাইডেতে? এবার পিছন থেকে আরো কয়েকজন একসাথে বলে উঠল, আমরা সত্যি অনেক তৃষ্ণার্ত জিহাদ, আমাদের একটু পানি পান করাও বাবা। আমি বললাম, এত যদি তৃষ্ণার্ত হন তাহলে আমার সামনে আসেন, পিছন থেকে কেন আহাজারি করছেন পানির জন্য? আমি তো পিছনে তাকাবো না, পানি চাইলে আপনারা আসেন আমার সামনে, শুধু পানি না, দুধ, ঘি, পোলাও, মাংস সব খাওয়াবো। এই বলে আমি আবার হাঁটতে লাগলাম। তারাও আমার পিছনে পিছনে আসতে লাগলো, আমার সাথে তাল মিলিয়ে পা ফেলছে। তারা কারা আমি জানি না, কি চায় তাও জানি না। তবে যখন 13 তারিখ শুক্রবার হয় আর আমি বাবার কবরে পানি দিতে যাই, তখন তারা আমার পিছু নেয়, বারবার আমাকে পিছনে তাকাতে অনুরোধ করে। কিন্তু আমি এতটুকু জানি পিছনে তাকানো যাবে না, তাহলে আমার অনেক বড় ক্ষতি করবে ওরা। হঠাৎ আমার মায়ের কণ্ঠ, জিহাদ, আমাকে নিয়ে যা, ওরা তো আমাকে মেরে ফেলবে, আমাকে একা ফেলে যাইস না। আমি মায়ের কণ্ঠ শুনে পেছনে তাকাতে নিচ্ছিলাম, তখনই আবার মুচকি এসে মাথা নাড়িয়ে বললাম, শেষ পর্যন্ত আমার মাকে ব্যবহার করে আমার গাঁড় ঘুরাতে চাচ্ছিলেন আপনারা? তবে নিশ্চিত থাকেন আমি আপনাদের ফাঁদে পড়ব না। এই বলে এবার দ্রুত হাঁটতে লাগলাম। সূর্য উঠে যাবে একটু পরেই। অবশেষে আমি কবরস্থানের সামনে গিয়ে দাঁড়ালাম। এটা একটা পাবলিক কবরস্থান। যখন আমি কবরস্থানে ঢুকতে যাব তখনই প্রতিবারের মতো আর্তনাদ ভেসে আসলো আমার কানে। ব্ল্যাক ফ্রাইডেতে সবচেয়ে অস্বস্তিকর মুহূর্ত এটাই। এই আর্তনাদের শব্দ আমার কান ভেদ করে কলিজা পর্যন্ত কাঁপিয়ে দেয়। আমি কোনো রকম কবরস্থানে প্রবেশ করে তাড়াতাড়ি করে বাবার কবরের সামনে দাঁড়ালাম। হঠাৎ বাবার কবর থেকে দোয়া বের হতে লাগলো। এটা এর আগে কখনো হয়নি। আমি একটু চমকে গেলাম এটা দেখে। আমি যখন দোয়াটা স্পর্শ করার জন্য হাত বাড়ালাম তখন আমার আঙ্গুলে হালকা একটু দোয়া লাগার সাথে সাথে ঠোসা পড়ে গেল। মনে হলো যেন এটা উত্তপ্ত আগুনের শিকা। আমি চিৎকার করে আঙ্গুল সরিয়ে নিলাম। ওইদিকে পিছন থেকে তাদের পানির জন্য আহাজারি বেড়ে চলছে। আমার কান ফেটে যাওয়ার উপক্রম তাদের আহাজারিতে। তাড়াতাড়ি করে আয়াতুল কুরসি তেলাওয়াত করলাম এবং বালতি থেকে পানি নিয়ে পুরো কবরটা ভিজিয়ে দিলাম। সাথে সাথে সেই আর্তনাদ বন্ধ হয়ে গেল এবং ধোঁয়াটাও বাতাসে মিশে গেল। এবার আমি পিছনে তাকালাম, সেখানে কেউ নেই। আমি একটা নিঃশ্বাস ফেলে আবার বাবার কবর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম।
বাবা তুমি কেমন আছো জানি না, ওপারের জীবনে হয়তো ভালো নেই, আবার হয়তো আমাদের দোয়ার কারণে ভালো আছো। তোমার জন্য আমি আর আমার মা আজ 19 বছর যাবৎ এক অভিশপ্ত জীবন পার করছি। জানি না এই অভিশাপ থেকে কবে মুক্তি পাবো, তার দেখা কবে পাবো, সে কবে আসবে, সব কিছুই অজানা। তবে আমি অপেক্ষা করব, সে আসবে একদিন, আর আমি এই অভিশাপ থেকে মুক্ত হব। কাজ শেষে আমি বাসায় ফিরে আসলাম। এসে দেখলাম মা কোরআন তেলাওয়াত করছে। আমি গিয়ে চুপ করে মায়ের পাশে গাপটি মেরে বসে রইলাম। মা তেলাওয়াত শেষ করে কিছু দোয়া পড়ে আমার মাথায় ফু দিয়ে দিল। আমি বললাম, মা আজকে একটা অদ্ভুত জিনিস হয়েছে, যেটা আর আগের কোনো ব্ল্যাক ফ্রাইডেতে হয়নি। আমি যখন বাবার কবরের সামনে দাঁড়িয়ে, তখন কবর থেকে একটা উত্তপ্ত দোয়া বের হয়েছে। এই দেখো, আমার হাতে লাগার সাথে সাথে ঠোসা পড়ে গিয়েছে। এটা কেন হলো জানি না। মা একটু চিন্তিত হয়ে কোরআনটা তাকের উপর রেখে আমার কাছে এসে বলল, সময় ঘনিয়ে আসছে জিহাদ, খুব শীঘ্রই তারা চলে আসবে, নিজেকে সবকিছুর জন্য প্রস্তুত রাখ। এই বলে মা চলে গেল নাস্তা বানাতে। আমি চিন্তার চাপ মুখে নিয়ে বসে রইলাম। সারা দিনও বাইরে গেলাম না, ঘরে কিছু কাজ ছিল, সেটা কমপ্লিট করে রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। হাবিত্রা, তুমি বড় ধরনের একটা ভুল করে ফেলছো। আমাদের শিকারের দিকে হাত বাড়ানো তোমার উচিত হয়নি। কফিন দেখেও তুমি বুঝতে পারোনি আফরিন আমাদের শিকার। আমাদের পরিকল্পনার মাঝে তুমি কাবাব মেয়ে হাড্ডি হয়ে বসেছো, তাই এখন তোমাকে মরতে হবে। আমরা এবার রাস্তা পরিষ্কার করে আফরিনকে নিতে যাব। দয়া করুন ডেভিল, আমি সত্যিই বুঝতে পারিনি আফরিন আপনাদের শিকার। তাহলে আমি কখনোই বিরক্ত করতাম না। আমাকে মারবেন না ডেভিল, আমি আপনার হয়ে কাজ করতে চাই। আপনি যেভাবে বলবেন সেভাবে হবে সবকিছু। আমি ক্ষমা প্রার্থী ডেভিল। আমি একটু দূরে দাঁড়িয়ে এসব কিছু দেখছিলাম। হাঁটু গেড়ে বসে থাকা বৃদ্ধা মহিলার নাম হয়তো হাবিত্রা, আর স্বর্ণের সিংহাসনে বসে থাকা বড় বড় দুই সিংওয়ালা কালো কোট পরা লোকটার নাম হবে ডেভিল। আফরিন নামের কেউ আছে, সে ডেভিলের শিকার, কিন্তু হাবিত্রা হয়তো সেই শিকারকে বিরক্ত করছে না বুঝে, তাই এখানে হাবিত্রাকে জবাবদিহি করাচ্ছে ডেভিল। ডেভিল বলল, ক্ষমা করার মতো অতি দয়ালু আমি না, তোমাকে মরতে হবে, এটাই ফাইনাল। তবে একটা সুযোগ দেওয়া যেতে পারে তোমাকে। আফরিনকে বশ করার পথে সবচেয়ে বড় বাধা তোমাদের রাজকুমার গালিব, সে এটা কখনোই হতে দিবে না। তাই তোমার কাজ হবে রাজকুমার গালিবকে ঠেকানো, আফরিনের কোনো ক্ষতি না করে। এই কাজটা করতে পারলে ভেবে দেখবো তোমাকে ক্ষমা করা যায় কিনা। হাবিত্রা এক বাক্যে রাজি হয়ে গেল। অবশ্যই ডেভিল, আমি এটা করে দেখাবো। গালিবকে ঠেকানো আমার উপরে ছেড়ে দিন। হঠাৎ পিছন থেকে কেউ আমাকে খপ করে ধরে ফেললো। আমি তাকিয়ে দেখলাম কালো মাস্ক দিয়ে চেহারা ঢাকা একজন লোক আমাকে ধরে ফেলছে এবং উঁচু করে উঠিয়ে ডেভিলের সামনে ফেলে কর্কশ গলায় বলল, ডেভিল, এই ছেলেটা আপনাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল। ডেভিল তার স্বর্ণের সিংহাসন থেকে উঠে এসে আমার সামনে দাঁড়ালো, খুব ভালোভাবে আমাকে পর্যবেক্ষণ করলো। অবাক করা বিষয় হচ্ছে, আমি কোনো কথা বলতে পারছি না, এখানে কিভাবে এলাম তাও জানি না। ডেভিল আমার চুল টেনে ধরে বলল, এখানে কিভাবে এলি তুই? আমার মুখ দিয়ে একটা শব্দও বের হচ্ছে না। ডেভিল আবারও জিজ্ঞেস করলো, কিভাবে এলি এখানে? এবারও আমি কিছু বলতে পারলাম না। তখন ডেভিল রেগে গিয়ে আমার চুল টান দিয়ে ছিঁড়ে নিল। আমি দরফর করে উঠে বসলাম চিৎকার করে। চারদিকে তাকিয়ে দেখলাম আমি আমার রুমেই আছি। তাহলে এতক্ষণ কি স্বপ্ন দেখছিলাম? মাথাটায় প্রচণ্ড ব্যথা করছে। আমি উঠে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিলাম। এমন স্বপ্ন আমি আগে কখনো দেখিনি। মুখে পানি দিয়ে যখন আয়নার দিকে তাকালাম, তখন মাথার দিকে চোখ যেতে দেখলাম মাথার সামনের অংশে কিছুটা চুল নেই। আমি অবাক হয়ে গেলাম, এটা কি তাহলে স্বপ্ন ছিল না? ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। কি হচ্ছে এগুলো আমার সাথে? সকালে নাস্তা করে বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। রাতের কথা আমি প্রায় ভুলেই গেলাম, কারণ আমার ভুলে যাওয়ার রোগ আছে। গার্লস স্কুলের সামনে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখনই ফাইনা এসে আমার সামনে দাঁড়ালো। আমার বন্ধুরা ভাবি সালাম বলে ওইখান থেকে চলে গেল। আমিও যেতে চাইলে আমার কলার ধরে বসিয়ে দিল। এরপর রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। ফাইনা এই স্কুলে 10ম শ্রেণীর ছাত্রী। এই পিচ্ছি মেয়েটা নাকি আমাকে পাগলের মতো ভালোবাসে। অনেক ইগনোর করার পরও আমার পিছু ছাড়েনি। বেশি জোর দেখায় না, কারণ ওর বাবা পুলিশ কমিশনার।
আমাকে কিছু বলতে না দেখে ফাইনা বলল, এই আপনার সমস্যা কি? কাল থেকে ফোন কেন বন্ধ? কত শতবার ফোন দিয়েছি আপনাকে। আমি কত চিন্তায় ছিলাম জানেন। রাতে একটুও ঘুম হয়নি। দেখেন চোখের নিচে ন্যাচারাল কাজল দেওয়া হয়ে গিয়েছে। আসার সময় রাস্তায় কয়েকবার হাঁটার উপর ঘুমিয়ে পড়ছিলাম। এখন যদি আপনার জন্য আমি কোনো অ্যাক্সিডেন্ট করতাম, তাহলে আপনি তো বিয়ের আগেই বিধবা হয়ে যেতেন। আমার বাবার কাছে আপনার নামে মামলা দিয়ে জেলে ভরে দিব একদম। আর কোনোদিন যদি ফোন বন্ধ রাখেন। এক নাগাদ এই কথাগুলো বলে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আমি ফাইনার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বললাম, আমাকে পুলিশ আর জেলের ভয় দেখিয়ে লাভ নেই। একবার স্বপ্ন দেখছিলাম আমাকে কাকে যেন খুনের দায়ে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। তারপর আমি জেলের তালা ভেঙে পালিয়েছি। তারা আমাকে আবার ধরার আগে আমি ঘুম থেকে উঠে গিয়েছি বুদ্ধি করে। ফাইনা পানির বোতলটা টান দিয়ে নিয়ে ডক করে খেয়ে নিল। তারপর আমার পাশে এসে বসে শান্ত গলায় বলল, জেলের তালা ভেঙেছিলেন কিভাবে? আমি বললাম, রুটি দিয়ে। এই শুনে ফাইনার রাগান্বিত চেহারাতে মুহূর্তে হাসির ঝলক ফুটে উঠল এবং বলল, এখন বলেন ফোন কেন বন্ধ ছিল আপনার? আপনি জানেন না আপনাকে না জ্বালালে আমার দিন ভালো কাটে না? ফাইনাকে কিভাবে বলবো? গতকাল ব্ল্যাক ফ্রাইডে ছিল। এই দিনে আমি সকল নেটওয়ার্কের বাইরে থাকি। আমি বললাম, এমনি কাল আমাদের বাসায় বিদ্যুৎ ছিল না, তাই ফোনের চার্জও ছিল না। ফাইনা মুখ বাঁকিয়ে বলল, হয়েছে, আর বাহানা দিতে হবে না। এখন চলেন আমরা ফুচকা খেতে যাব। আজকে ক্লাস করব না। এই বলে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আমি ছাড়ানোর চেষ্টা করেও পারলাম না। একটু দূরে যেতেই আমি থমকে দাঁড়িয়ে গেলাম একজন মাথাবিহীন মানুষ দেখে। ফাইনা বলল, কি হয়েছে, থামলেন কেন? আসেন বলছি। চিন্তা করবেন না, বিল আমি দেব। আমি ছিটকার টান মেরে ফাইনার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে সেই মাথাবিহীন লোকটার পিছু নিলাম। প্রায় 5 মিনিট তার পিছু করার পর লোকটা যখন রাস্তা পার হচ্ছিল, তখন অপর দিক থেকে রং সাইডে আসা একটা গাড়ি লোকটাকে দফাস করে মেরে দিল। লোকটা উড়ে গিয়ে রাস্তার পাশে পড়ে সাথে সাথে সেখানে মারা গেল। আমি এই কারণে নিজেকে সাধারণের মাঝে অসাধারণ বলছিলাম। আসলে আমি মানুষের মৃত্যুর কিছু আগ মুহূর্তেই বুঝতে পারি সে মারা যাবে। যখন কারো মৃত্যু ঘনিয়ে আসে, তখন আমি তাকে মাথা ছাড়া দেখতে পাই। তো হে গেস, তৃতীয় চোখ গল্পের সিজন 2 আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর হ্যাঁ, পরবর্তী পার্ট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।